ভয়াবহ আগুনে পুড়ে ছায় কালশী বস্তিবাসীর স্বপ্ন। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সন্দেহভাজন একজন আটক। আমার সব ধ্বংস বাবা, আমি হিন্দার কাপড় ডাসার একটা হুতা বের করতে পারছি না। আমাদের এই মানুষগুলোর একটু পুনর্বাসন দরকার। তারা আজকে রাত্রে কিভাবে পার করবে, তাদের খাওয়া দাওয়া, সে বিষয়ে আমরা এখন নজর দিচ্ছি। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মক্কা, মিনায় জিকিরে মশগুল মুসল্লিরা। এবং অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার, আটক 12 বাংলাদেশি, যাচাই শেষে বিএসএফ এর কাছে হস্তান্তরের প্রস্তুতি। স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় 300 ঘরবাড়ি। সোমবার সন্ধ্যা 7টার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুনের সঠিক কারণ জানা যায়নি। এদিকে বস্তিবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের দেয়া আগুনে পুড়েছে তাদের সর্বস্ব। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মুহূর্তে সব স্বপ্ন পড়ে ছাই। চারদিকে চিৎকার আর কান্নায় ভারী হয়ে ওঠে কালশীর আকাশ। শনিবার সন্ধ্যা 7টার দিকে হঠাৎই আগুন জ্বলে ওঠে মিরপুরের কালশী বস্তিতে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এক ঘর থেকে অন্য ঘরে। খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুনের ভয়াবহতা বাড়ায় একে একে যোগ দেয় 15টি ইউনিট। সবার সম্মিলিত এবং প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় রাত 9টা 35 দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। টোটাল 15টি ইউনিট এবং প্রায় 123 জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সহায়তায় আমরা 9টা 35 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে খেটে খাওয়া মানুষের প্রায় 300 ঘর। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সর্বস্ব হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। আমার সব ধ্বংস বাবা, আমি হিন্দার কাপড় ডাসার একটা হুতা বের করতে পারছি না বাবা। যাবতীয় যা মাল সামান আছে খালি দাউ 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 করে খালি জ্বলছে। বস্তিবাসীর এমন গুরুতর অভিযোগের পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নাজমুলকে আটক করে পল্লবী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক। নামটাই মতো করতে পারছি না, তবে একজন নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আগুনের এই ঘটনার সাথে কোনো নাশকতামূলক তৎপরতা যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে এই মুহূর্তে বস্তিবাসীকে পুনর্বাসন ও খাবারের ব্যবস্থা করার দিকে গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের এই মানুষগুলোর একটু পুনর্বাসন দরকার। তারা আজকে রাত্রে কিভাবে পার করবে, তাদের খাওয়া দাওয়া, সে বিষয়ে আমরা এখন নজর দিচ্ছি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। তবে বস্তিবাসীর দাবি যদি সত্যি হয় তবে এর পেছনে থাকা মূল অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার দাবি ক্ষতিগ্রস্তদের। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। সব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সান্নিধ্য ও পাপ মুক্তির আশায় শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ইহরাম বেঁধে তাঁবু শহর মিনায় অবস্থান করছেন বাংলাদেশ সহ বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাদা 2 টুকরো ইহরামের কাপড়ে নিজেকে জড়িয়ে মক্কার মিনা উপত্যকায় সমবেত লাখো মুসলিম। হজের প্রথম রুকন হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় এবং ইবাদত বন্দেগিতে মিনার তাঁবুতে অবস্থান করছেন আল্লাহর মেহমানরা। আল্লাহর নির্দেশে এই মিনাতেই পুত্র হজরত ইসমাইলকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করেই হাজিরা এখানে অবস্থান করছেন। মিনায় রাতযাপন শেষে 9 জিলহজ ভোরে হাজিরা রওনা হবেন হজের প্রধান উকুফ বা অবস্থানের স্থান ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে খুতবা শুনে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। এই বছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক আলী আল হুদাইফি। সূর্য ডোবার পর মুজদালিফার পথে রওনা হবেন হাজিরা। পরে মিনায় ফিরে পশু কুরবানি ও শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
এদিকে তীব্র গরমে হাজিদের জন্য জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। হজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবার ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার করছে সৌদি আরব। আসমাতুলি, নিউজ 24। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ জারির 24 ঘন্টার মধ্যে রাজ্যের জেলায় জেলায় চালু হলো হোল্ডিং সেন্টার। এরই মধ্যে 2টি আটক কেন্দ্রে অনুপ্রবেশকারী সন্দেহে আটক করা হয়েছে 12 বাংলাদেশিকে। অনুপ্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলছে শুভেন্দু প্রশাসন। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সীমান্তে কড়াকড়ি নজরদারি বাড়ানো আর নতুন সংযোজন হোল্ডিং সেন্টার। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের অস্থায়ীভাবে রাখতেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় তৈরি হচ্ছে বিশেষ আটক কেন্দ্র। রাজ্য প্রশাসনের দাবি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। পরিচয় যাচাই শেষ না হওয়া পর্যন্ত সন্দেহভাজনদের রাখা হবে এসব কেন্দ্রে। নির্দেশ জারির 24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ ও মালদায় চালু হয়েছে 2টি হোল্ডিং সেন্টার। সেখানে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে 12 জনকে। প্রশাসনের দাবি, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের প্রাথমিক তথ্য মিলেছে। নতুন নির্দেশনা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিদের সর্বোচ্চ 30 দিন পর্যন্ত রাখা যাবে এসব কেন্দ্রে। এই সময়ের মধ্যে পরিচয় যাচাই শেষে তাদের হস্তান্তর করা হবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে। এরপর শুরু হবে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র ঈদুল আজহা ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো মালদ্বীপেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের পাশাপাশি ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে প্রিয় মাতৃভূমি ও পরিবারের সদস্যদের ছেড়ে দূরে থাকা প্রবাসীদের ঈদের আনন্দের মাঝেও রয়ে যায় নীরব বেদনার অনুভূতি। ইমরান হোসেন তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটনের স্বর্গরাজ্য ও শতভাগ মুসলিম অধ্যুষিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। রাজধানী মালের বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে চলছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। স্থানীয়দের পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদকে ঘিরে বৃদ্ধি পেয়েছে দেশীয় পোশাকের চাহিদা মেটাতে দোকানপাট গভীর রাত পর্যন্ত খোলা থাকছে। এছাড়া বড় শপিং মলগুলোতে চলছে 24 ঘন্টা সেবা কার্যক্রম। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে দেশে ফিরেছেন অনেকেই। তবে জীবিকার তাগিদে মালদ্বীপেই অনেকে ঈদ উদযাপন করবেন। একসাথে আমরা সবাই একটা আনন্দ মুখে একটা দিন যাপন করি, খুব সুন্দর লাগে। তারপরে একটা জিনিস কি মানে খুব স্মৃতি হয় যে আমাদের ফ্যামিলি, আমার মা বাবা সবাইকে খুবই মিস করি ঈদের দিন। মাস শেষে যে বেতনটা পাইছি বাবা মার কাছে পৌঁছাইছি কুরবানি দেওয়ার জন্য, ওনারা যেন ভালোভাবে কুরবানি দেয়। পরিবারের হাসিমুখী প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও মানসিক স্বস্তির জায়গা। তাই তাদের প্রত্যাশা স্বজনরা যেন দেশে আনন্দে ঈদ উদযাপন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্সের রাজধানী প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা ও 2570তম বুদ্ধবর্ষ। এ উপলক্ষে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় শান্তি শোভাযাত্রার মাধ্যমে। এরপর পবিত্র ত্রিপিটক পাঠ, পিণ্ডচারণ, ধর্মীয় সভা, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা, জ্ঞাতিভোজ ও সম্মিলিত ধ্যান অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ফ্রান্সে সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার। নতুন কর্মসূচির আওতায় 500 থেকে 600 কোটি ডলার পর্যন্ত ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালকের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আর তাই নতুন সরকারের অধীনে বাস্তবায়নযোগ্য ও অগ্রাধিকার ভিত্তিক সংস্কার নিয়েই 3 বছরের নতুন কর্মসূচি চায় বাংলাদেশ। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানার গবাদি পশুর হাটগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের। তবে আকাশ ছোঁয়া দাম নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ইয়েমেনিদের জন্য কোরবানির পশু কেনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে ইয়েমেনের পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। সারি সারি গরু আর ভেড়া নিয়ে প্রস্তুত বিক্রেতারা। বাজারের এমন জমজমাট চিত্রের আড়ালে লুকিয়ে আছে ক্রেতাদের দীর্ঘশ্বাস। ক্রেতারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও সরবরাহ চেইনের অজুহাতে পশুর দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। দাম অযৌক্তিকভাবে বেড়ে গেছে। গত বছর যে ছাগল $170 কিনেছি, তার দাম চাওয়া হয়েছে $265। বৈশ্বিক তেলের দাম বৃদ্ধির দোহাই দিয়ে প্রতিটি গরুর দাম 30 থেকে 40% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। গেল বছর যেসব গরুর দাম $943 করেছিল, এবার তার দাম বেড়ে $1700 হয়েছে। এদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, জ্বালানির দাম বাড়ার কারণে বেড়েছে পশুর দামও। গরু ও ভেড়ার সরবরাহ অনেক ভালো, বাজারে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, দামটা বড় বিষয় নয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মানুষের ক্রয় ক্ষমতা এমনিতেই তলানিতে, তার উপর পশুর দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধিতে বিপাকে পড়েছে দেশটির মানুষ। রনি আহমেদ, নিউজ 24। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল 29 জনের। এর মধ্যে টাঙ্গাইলের কালীহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন 17 জন। ঈদের আগে প্রিয়জনকে হারানো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে, কিশোরগঞ্জে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের 3 জন এবং গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। রড বোঝাই ট্রাক উল্টে সড়ক থেকে পড়ে যায় খাদে। সেই ট্রাকে চড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছিলেন ফেরিওয়ালা সহ বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ। কম খরচে বাড়ি যেতে বাসের পরিবর্তে ট্রাকে উঠেছিলেন তারা, কিন্তু প্রিয়জনের কাছে আর তাদের পৌঁছানো হলো না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হয় 15 জন। গুরুতর আহতদের নেওয়া হয় হাসপাতালে, সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি, 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে 14-15 জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5 জন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি। নিহতদের 15 জনেরই বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। প্রিয়জনকে হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেকে। এদিকে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। রাজশাহীতে আসতে যে টাক পাওয়া যায়, এগুলো টাকে আমরা উঠে আসি ভাড়া বেশি কারণে। রোডের তলে পড়েছে আমাদের যেগুলো হরেক মালের যাত্রীগুলো ছিল, সেগুলা যাত্রীগুলা নিহত হয়ে গেছে। মালবাহী ট্রাকে যাত্রী নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। এদিকে বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 15 যাত্রী। এছাড়াও সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো 4 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনে শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ঈদযাত্রায় যুক্ত হয়েছে বিশেষ ট্রেন। সারাদিনে 67টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। বাস টার্মিনালগুলোতেও শেষ মুহূর্তে বাসের টিকিট পেতে চরম ভোগান্তির অভিযোগ যাত্রীদের। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এসব মানুষের ছুটে চলা। তৃতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন ঘরমুখো মানুষ।
অনেক ভালো লাগে যে দেখা করতে যাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে। 7:05 ছাড়ার কথা ছিল, এখন 8:05 বাজে কিন্তু ট্রেন ছাড়ে না এখনো। আশা করছি জার্নিটা ভালো হবে, এখন ট্রেন না ছাড়া পর্যন্ত তো বলা মুশকিল। যাত্রী ভোগান্তি মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক, আশা করি সামনের দিকে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। টিকিটের জন্য হাহাকার সাধারণ যাত্রীদের। গাড়ি আসতেছে ওই ওয়াইজ হচ্ছে টিকিট দিচ্ছে, অগ্রিম টিকিটটা মেবি দিচ্ছে না। এখন ভোগান্তি মনে হচ্ছে না, ঈদের ছুটিতে যাচ্ছি পরিবার নিয়ে, এটাইতেই শান্তি আছে। এখনো চাপ পড়ে না আর কি, হয়তো বা বিকাল থেকে বা আগামীকালকে সকাল থেকে যাত্রীর চাপ পড়তে পারে। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, যাত্রী হয়রানি রোধে বিশেষ মোবাইল টিম রাখা হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। অপরদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের স্রোত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী। যেগুলো কোম্পানির কেবিন ওগুলো কোনো দেখা আছে রেট বাড়তি হয় না, কম হয় না, যেটা রেট ওইটাই। 1400 টাকা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন 2500 টাকা। কোনো কেবিন আছে আপনাদের কাছে বলছেন নাই, স্টেপ কেবিন আছে বলছে আছে, কত টাকা ভাড়া, যেটা ভাড়া 1500 টাকা বলছে ডাবল 3000 টাকা 3200। আমরা জানি যে একবার লঞ্চ থেকে টিকিট কাটলে পরে আর কি কাটা লাগে না, আবার বেরোলে সদাই করা যায়, এটা স্বাভাবিক। কিন্তু ওনারা আমার থেকে আবার নিয়েছে, মানে পুলিশ ছিল, আমি পুলিশকে বললাম, ও কিছু বলতেছে না। তবে এমন অভিযোগ মানতে নারাজ প্রতিমন্ত্রী। লঞ্চে ডিজিটাল এটা ডিসপ্লে দেওয়া হয়েছে যাতে সবাই দেখতে পারে, আমরা চার্ট মিলিয়ে দেখছি, প্যাসেঞ্জারদেরকে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে, সব ধরনের ব্যবস্থাপনা হচ্ছে। আশা করি বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কেউ এখন পর্যন্ত করে নাই। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আয়ুব মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে ফরিদপুরের চরভদ্রসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা নদীর মাঝপথে দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা 28টি গরুর মধ্যে 5টি জীবিত উদ্ধার হলেও বাকি 23টি গরু স্রোতে ভেসে যায়। মাওয়া নৌ পুলিশ জানায়, নদীতে তীব্র স্রোত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হবে বলে তিনি জানিয়েছেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে যখন স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই গভীর রাতে র্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সশস্ত্র সন্ত্রাসীরা নবনির্মিত যৌথ ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বস্তি ফিরতে শুরু করেছিল স্থানীয়দের মাঝে। তবে সেই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়ায় গভীর রাতের একটি হামলায়। রবিবার গভীর রাতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ নবনির্মিত ক্যাম্পে অতর্কিত গুলি ছুড়ে দুর্বৃত্তরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে অভিযান চালাতে না পারেন সেজন্য রাস্তা কেটে ফেলা হয়। হামলায় এক ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রাতের 2টার দিকে এরকম হয়েছে গোলাগুলি, আমরা ভয়ে বাসা থেকে বাইরে নি, অনেক গুলির আওয়াজ ছিল, তারপরে কি যেন মনে হয় বাড়ি দিয়ে ভাঙতেছিল, এরকম কিছু। আমাদের ছেলে পেলে নিয়ে কোনো সন্ত্রাস যাতে এখানে না থাকে, এটার জন্য আপনাদের সরকারের কাছে আমাদের দাবি। সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করব। ঘটনার ঠিক 2 মাস আগে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর থেকে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।